আসসালামু আলাইকুম সবাইকে। অপু দে নমস্কার নমস্কার। সুমাইয়া বৃষ্টি ফার্স্ট। হ্যাঁ হাই ম্যাডাম, আজকে সবাই আমার একটু হাই জানাও তো, যারা যারাই আছে একটু হাই জানাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা। আজকের ক্লাস হচ্ছে, আগে বলে দিছি, টপিক ধমনী তন্ত্র নিয়ে পড়া হবে এবং আজকের টপিক আসলে একটু কঠিন, ঠিক আছে? আসুক সবাই, তারপরে বলি। আর একদম পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো ক্লাসটা কমপ্লিট করবা। এটা আমি কাউকে পর্যন্ত পড়াই নাই, 2-3 জন স্টুডেন্টকে হয়তো পড়াইছি, কিন্তু আমি তাদেরও পুরাটা কমপ্লিট করাই নাই। তো আজকে একদম আমি ফুল কমপ্লিট করাবো। এটা একদম আমি লিখে যাব, তোমরা পুরাটা আমার সাথে সাথে নোট করে যাবা, ঠিক আছে? এবং এটা হইতেছে আমার আবিষ্কৃত চিত্র। এই চিত্র তুমি কোনোখানে কোনো বইতে পাবা না। এটা আবিষ্কৃত কেন? কারণ এই চিত্র দেখে দেখে যদি একটু পড়ো, তাহলে শাখা পোশাখার নামগুলো অন্তত একটু হলেও মনে থাকবে, না হলে আসলে ইমাজিনেশন দিয়ে মনে থাকে না, ঠিক আছে? তো এই চিত্রটা অবশ্যই একটু আগে একটা ওই যে প্রকোষ্ঠের মতো দিয়ে নাও, ঠিক আছে? এবং এই যে অ্যাওটাটা যে বের হইছে, এটাকে বাম ভেন্ট্রিকল থেকে যে অ্যাওটাটা বের হইছে, এটা একটু এঁকে নাও, ঠিক আছে সবাই? 1 মিনিটের ভিতরে জাস্ট এটা হৃৎপিণ্ডটা আইকা বাম ভেন্ট্রিকল থেকে এই যে অ্যাওটাটা যে বের হইছে, এই জিনিসটা খালি শেপটা দাও। পরে এগুলা কিভাবে কি আমি পরে বলবো, ঠিক আছে? তো যেহেতু আসলে তোমার পড়ানো শুরুই আজকে ধমনী তন্ত্র, তো তোমার আগে জানতে হবে যে ধমনীর মূল উৎসটা আসলে কোথা থেকে হয়, ঠিক আছে? জি করেন, হ্যাঁ শুরু করছি, ঠিক আছে? ইনশাআল্লাহ ভালো মতোই তোমাদের মাথায় ঢুকবে। তো তোমার প্রথমে আগে জানতে হবে তোমার সারা শরীর ভরাই আসলে ধমনী আছে, কিন্তু আসলে ধমনীর মূল উৎস কি, ঠিক আছে? তো আমরা জানি আমাদের শরীরের একমাত্র বড় ধমনী যদি বলি, সিস্টেমিক ধমনী যদি বলি, যেটা সবচেয়ে বড়, সবচেয়ে মোটা, এবং ওর থেকে আসলে সারা শরীরে তোমার শাখা পোশাখা যায়, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাওটা বা মহাধমনী। যেটা কি বলো, এই যে এটা অ্যাওটা বা মহাধমনী, এটাকে আমাদের বলা হয় একমাত্র প্রধান সিস্টেমিক ধমনী, ঠিক আছে? তুমি যদি মনে করো একটা গাছ গোড়া থেকে বের হয়ে চারপাশে শাখা পোশাখা দেয়, সারা সব জায়গায় ছড়ায়, ঠিক একইভাবে ওরও তো একটা গোড়া থাকে, গাছের গোড়া। ঠিক একইভাবে তোমাকে যদি বলা হয় এই যে অ্যাওটাটা, এই অ্যাওটাটার মূল উৎসটা আসলে কোথায় বা উৎপত্তি স্থলটা কোথায়, তাহলে দেখো এটার উৎপত্তি স্থল কিন্তু আসলে কোথা থেকে শুরু হয়েছে, বাম ভেন্ট্রিকল থেকে শুরু হয়েছে। তাহলে আসলে বলা হয় অ্যাওটার উৎপত্তি স্থলই যে বাম ভেন্ট্রিকল, সেটাই তোমার মেইন কথা, তা না। তোমাকে যদি বলা হয় ধমনী তন্ত্রের উৎপত্তি স্থল আসলে কোথায়, একদম শুরুটা হয় কোথা থেকে, তাহলে অবশ্যই সেটা তোমার বলতে হবে যে এটা শুরুই হয় হইতেছে বাম ভেন্ট্রিকল থেকে, ঠিক আছে? তাহলে আমরা এখন একটু লেখা শুরু করব। এই ক্লাস আমরা পাইছি, হ্যাঁ, কিন্তু লাস্ট পর্যন্ত পাও নাই শ্রাবণ পল, ঠিক আছে? আজকে আমি ফুলটা শেষ করব, তো রিভিশন ক্লাস করতে থাকো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমি লিখবো, আমার সাথে কিন্তু অবশ্যই লিখবা তোমরা, ঠিক আছে? তো প্রথমে দাও হইতেছে, হেডলাইন দাও হইতেছে ধমনী তন্ত্র, ঠিক আছে? হেডলাইন দাও ধমনী তন্ত্র মানে আর্টারিয়াল সিস্টেম, ঠিক আছে? এখন তাহলে এই মাত্র আমি বললাম ধমনী তন্ত্রের উৎপত্তি স্থল, তাহলে এখান থেকে তীর চিহ্ন দাও, তীর চিহ্ন দাও যে উৎপত্তি স্থল আসলে কি, উৎপত্তি স্থল। উৎপত্তি স্থল লিখে আমরা তীর চিহ্ন দিয়ে অবশ্যই এখানে কি লিখবো বলবো, বলো? উৎপত্তি স্থল হইতেছে ধমনী, অবশ্যই বাম ভেন্ট্রিকল, ঠিক আছে? উৎপত্তি স্থল অবশ্যই তোমার কি হবে বলো, বাম ভেন্ট্রিকল। এবং বাম ভেন্ট্রিকল থেকে যে জিনিসটা উৎপত্তি হইতেছে, ঠিক আছে? মোবাইল দেখো, আচ্ছা আমি পড়তে পারবো না, কমেন্ট পড়তে পারবো না, আমি পড়াই যাই, ঠিক আছে? তোমরা একটু ফলো করে দাও। ধমনী তন্ত্র উৎপত্তি স্থল বলা হইতেছে বাম ভেন্ট্রিকল। তো বাম ভেন্ট্রিকলটা কোথা থেকে আসলো বলো? বাম ভেন্ট্রিকল থেকেই মূলত অ্যাওটা আসছে। তাহলে আমরা পরবর্তীটা দিব হইতেছে বাম ভেন্ট্রিকলের পরের এটা কি, তাহলে উৎপত্তি স্থলে থাকে হইতেছে তোমার এই যে অ্যাওটা, ঠিক আছে? তাহলে এবং এটার আরেকটা নাম আমরা কি বলে থাকি বলো? মহা ধমনী, ঠিক আছে? লিখে যান এটা। তাহলে আমরা একদম ধমনী তন্ত্রের একটু বড় করে, আসলে না আজকে এর থেকে বড় করে আমি লিখতে পারবো না, মুখে মুখে বলতেছি তো একটু শুনে শুনে লিখো, কারণ এখানে আমার অনেক কিছু লিখতে হবে, আমি তো মুছতে পারবো না, এজন্য একটু সমস্যা। জি করেন একটু বড়। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো ধমনী তন্ত্রের উৎপত্তি স্থল বাম ভেন্ট্রিকল থেকে, তাহলে বাম ভেন্ট্রিকল থেকে কে আসলো? আমার অ্যাওটা আর মহাধমনী। এখন দেখো তোমার এই যে অ্যাওটাটা যে গেছে
যাওয়ার সময় এই সামনের দিকে যে অংশটা গেছে এই অংশটাকে আমরা বলি হইতেছে অ্যাসেন্ডিং, মানে ও উপরের দিকে উঠছে। তুমি এটাকে চাইলে বলতে পারো এটা হচ্ছে ঊর্ধ্বগামী, কারণ কি এটা উপরের দিকে, দেখো টিক চিহ্ন দিলে এটা উপরের দিকে যাচ্ছে। তো আমি যদি বলি জাস্ট এতটুকু অংশ বা এইটুক, ঠিক আছে, এইটুকু অংশকে বলা হয় হচ্ছে তোমার ঊর্ধ্বগামী, বা তুমি ইংরেজিতে বলবা হইতেছে এটা অ্যাসেন্ডিং অ্যাওটা, বা এটা হচ্ছে যেহেতু সামনের দিক তাহলে এটাকে কিন্তু ভেন্ট্রাল অ্যাওটাও বলা যায়। ঠিক আছে, তো এইটুক গেল। এরপরে যখন এই জিনিসটা যে বেঁকে গেছে, আমরা সব সময় বলি বাঘ যখন খায় সেটার সময় সবসময় নামে কি আসে বলো, আর্চ। তাহলে এই এতটুকু অংশের নামের শেষে আবার আসবে হচ্ছে তোমার আর্চ অফ অ্যাওটা। এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওটা, বা তুমি বলতে পারো অ্যাসেন্ডিং অ্যাওটা। এই অংশটুকুর নাম হবে, যেটা বেঁকে গেছে এই পুরো অংশটার নাম হবে হচ্ছে আর্চ অফ অ্যাওটা। আর এই অংশটা হলো নিচের দিকে নামছে, এবং এটা আসলে নিচে নামানো মানে কি বলো তো, এটা হচ্ছে এইভাবে গিয়ে তোমার থোরাসিক বরাবর, অ্যাবডোমেন বরাবর খালি নিচের দিকে কিন্তু নামতেই থাকবে। ঠিক আছে, তো এই জন্য এইটাকে, এটা যেহেতু সামনের দিক বক্ষ বরাবর দিক, এই কারণে এটাকে বলা হয় ডিসেন্ডিং থোরাসিক আউট। থোরাসিক কথাটা লাগাইতে হবে। এবং তোমাকে যদি বলে ডিসেন্ডিং এরই আবার তুমি কয়টা পার্ট পাবা, ডিসেন্ডিং এ কিন্তু দুইটা পার্ট থাকবে। একটা তো ডিসেন্ডিং থোরাসিক আউটা, থোরাক্স দিয়ে যেটা যাচ্ছে, আর থোরাক্স পার হয়েও যখন পেটে চলে যাবে তখন এই ডিসেন্ডিং এরই আরেকটা নাম হয়ে যাবে ডিসেন্ডিং অ্যাবডোমিনাল অ্যাওটা, যেটা অ্যাবডোমেনে থাকে। আমরা জানি অ্যাবডোমেন মানে কি বুঝায় বলো, পেট বুঝায়। তাহলে দেখো এই যে পুরা আর্চ অফ অ্যাওটাটা, এটা পুরাটা আর্চ অফ অ্যাওটা, সরি পুরাটা অ্যাওটা, এই পুরো অ্যাওটাটাকে আমরা কয় ভাগে ভাগ করলাম, পুরো অ্যাওটাটাকে আমরা তিন ভাগে ভাগ করলাম, অ্যাসেন্ডিং অ্যাওটা, আর্চ অফ অ্যাওটা, ডিসেন্ডিং অ্যাওটা। এটাই আমার মানে বুঝানোরই ছিল যে এখন এই যে তুমি অ্যাওটাটা লিখে ফেলছো, তাহলে তুমি অ্যাওটা থেকে এখন এখানে আবার কয়টা দাগ কাটবা বলো, তিনটা দাগ। একটা হচ্ছে অ্যাসেন্ডিং, আর্চ অফ অ্যাওটা, ডিসেন্ডিং। তো আসো আমরা এটা লিখি এবার। এখান থেকে কি করবা, তিনটা দাগ কাটবা, ঠিক আছে, এভাবে দাগ কাটো। প্রথমটার নাম আমি সবগুলা নামই লেখা দেব, ঠিক আছে, অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং অ্যাওটা। ঠিক আছে, তোমাদের এগুলো সব বাংলায় লেখা আছে, তো ইংরেজিতে লেখা অতটা জরুরি না। অ্যাসেন্ডিং অ্যাওটা, এইটাকেই যদি তুমি বাংলায় লিখতে চাও তাহলে লিখবা হইতেছে তুমি ঊর্ধ্বগামী অ্যাওটা, ঊর্ধ্বগামী অ্যাওটা, বা এটার আরেকটা নাম আমরা কি বলতে পারি বলো, ভেন্ট্রাল অ্যাওটা। ভেন্ট্রাল অ্যাওটা, যেটা কোন অংশটা, জাস্ট এই যে অংশটার নাম, ঠিক আছে, এটা যাতে মনে থাকে, এই জাস্ট এই অংশটার নাম আমরা বললাম হচ্ছে এটা। তারপরে দুই নাম্বার যেটা নাম আসবে সেটা হবে হচ্ছে আর্চ অফ অ্যাওটা। ঠিক আছে, আর্চ অফ অ্যাওটা, যেটার আরেকটা নাম বলা হয় অ্যাওটিক আর্চ, আর্চ অফ অ্যাওটা বা অ্যাওটিক আর্চ। ঠিক আছে, আর এইটার নাম হবে হচ্ছে তোমার ডিসেন্ডিং। আর্চ অফ অ্যাওটা ছিল এতটুক, তাহলে এরপরে অংশটা হচ্ছে ডিসেন্ডিং, তাহলে এটা হবে হচ্ছে তোমার ডিসেন্ডিং অ্যাওটা। আমি ছোট করে লেখা দিলাম ডিসেন্ডিং অ্যাওটা। বা তোমার যেহেতু এটা ছিল অ্যাসেন্ডিং এর সাথে মিলায় ডিসেন্ডিং, এটা যেহেতু ঊর্ধ্বগামী, তাহলে এখানে আমরা দিব হচ্ছে এটা কি বলো, নিম্নগামী অ্যাওটা। ঠিক আছে, বা এখানে ছিল ভেন্ট্রাল, তাহলে এটার আরেকটা নাম কি হবে বলো, ডর্সাল অ্যাওটা। ঠিক আছে, এগুলো যাতে মনে থাকে। ওয়াচিং, আচ্ছা কোনো কোনো কিছু না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করো যে বুঝতেছি না। ঠিক আছে, তাহলে একদম প্রথম থেকে বললে, যদি বলা হয় ধমনীতন্ত্রের উৎপত্তি স্থল কি, সেটা হচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে। বাম ভেন্ট্রিকল থেকে উৎপত্তি কে নেয়, প্রথমে অ্যাওটা নেয়। যদি বলা হয় অ্যাওটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়, অ্যাওটাকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি, অ্যাসেন্ডিং অ্যাওটা, আর্চ অফ অ্যাওটা, আর হচ্ছে কি তোমার ডিসেন্ডিং অ্যাওটা। এখন আসো এই যে তোমার অ্যাসেন্ডিং অ্যাওটা যেটা উপরের দিকে উঠতেছে, এই দিক দিয়ে দেখবা আমি আবার দুইটা এই যেরকম লাল কালার দিয়েছি, লাল কালার দিয়ে আঁকার কারণ হচ্ছে ধমনী আমরা লাল কালার দিয়ে আঁকি। এইখান থেকে অ্যাসেন্ডিং যখন উপরের দিকে যাইতে নেয় অ্যাসেন্ডিং অ্যাওটাটা, ও এই দিক দিয়ে দুইটা শাখা হৃৎপিণ্ডেই দেয়। এই দুইটা শাখা হৃৎপিণ্ডে কি করে, তোমার রক্ত সরবরাহ করে, অক্সিজেন, কারণ অ্যাওটা তো পুরাটাই অক্সিজেন দিবে তোমার সারা শরীরে। তাহলে অ্যাসেন্ডিং থেকে যে ধমনী দুইটা বের হয়েছে, ও কিন্তু অক্সিজেন তোমার কোথায় দিতেছে, হৃৎপিণ্ডে দিতেছে, যেহেতু এটা একদম সামনে হৃৎপিণ্ডে। এখন আমার প্রশ্ন হইতেছে, হৃৎপিণ্ডে রক্ত যে সরবরাহ করে ধমনী, সেই ধমনীর নামটা আমাকে একটু বলো। ঠিক আছে, এটা আমি পড়াইছি অবশ্যই, এবং না পড়াইলেও তোমাদের জানার কথা, হৃৎপিণ্ডে রক্ত অক্সিজেন সরবরাহকারী ধমনীর নাম কি। ঠিক আছে, একটু কমেন্ট সেকশনে এটা লেখো, আমি একটু দেখি। মাত্রই বললেন কমেন্ট করবেন না, আবার বলেন না মোবাইলে একটু প্রবলেম হয়েছিল, এই কারণে বলছিলাম পড়বো না, বাট ঠিক হয়ে গেছে। হ্যাঁ,
কমেন্ট করো, সমস্যা নাই। বলো ঈশ্বর নাম কি? হৃৎপিণ্ডে অক্সিজেন সাপ্লাই দেয় সেই ধমনীর নাম কি? হৃৎপিণ্ডে অক্সিজেন সাপ্লাই দেয় সেই ধমনীর নাম কি? আচ্ছা, শ্রাবণপল করোনারি ধমনী, ঠিক আছে। ঐশী লিখছো হচ্ছে, সঞ্জিতা লিখছো হচ্ছে পালমোনারি ধমনী। আচ্ছা, আরো কেউ লেখো। আর কেউ কি জানো না যে আসলে কি তোমার পুরা হৃৎপিণ্ডের নিজেরও তো অক্সিজেনের দরকার হয়, ওই অক্সিজেন সরবরাহকারী ধমনীর নাম কি? ঠিক আছে, নাদিয়া ওয়াচিং, সেটার নাম কি? করোনারি সাইনাস আসলে কোনো ধমনী না, ঠিক আছে। সাইনাস হচ্ছে ছিদ্রপথ ধরা হয়। আচ্ছা যাই হোক, এটার নাম কিন্তু আসলে করোনারি ধমনী, ঠিক আছে। ওই সঞ্জিতা যে লিখছো পালমোনারি কিন্তু না, পালমোনারি দিয়ে তো ফুসফুস বোঝায়। আমাদের পুরো হৃৎপিণ্ডে যে আবার রক্ত সরবরাহ করে সেই ধমনীকে আমরা সব সময় কি বলে থাকি? করোনারি ধমনী। এটা কখনোই ভুলবা না। এটা হচ্ছে এই যে দুইটা ধমনী বের হইছে, তাহলে যেহেতু এরা তোমার হৃৎপিণ্ডে রক্ত দিতেছে, একটা যেহেতু ডান পাশে আছে একটা বাম পাশে আছে, তাহলে এই ধমনীটার নাম দিব আমরা হইতেছে ডান করোনারি ধমনী, এই ধমনীটার নাম দিব হইতেছে আমরা বাম করোনারি ধমনী। তাহলে কথা হইতেছে, প্রশ্ন আসবে বাম করোনারি বা ডান করোনারি ধমনী এগুলা কোথা থেকে উৎপন্ন হয়? বুঝাই যাইতেছে এটা তোমার আর্চোপেওটা থেকে তো আসবে না, বা তোমার ডিসেন্ডিং থেকে তো আসবে না, কারণ ওরা তো অনেক দূরে চলে গেছে হৃৎপিণ্ড থেকে। যেহেতু হৃৎপিণ্ডের কাছের অংশ হচ্ছে অ্যাসেন্ডিং এওটা, তাহলে বুঝাই যাইতেছে অ্যাসেন্ডিং এওটা আবার দুইটা শাখা নিয়ে গঠিত। সেটা আবার লিখে ফেলো তাহলে, এখান থেকে আবার দুটো দাগ কাটবা। এটা আবার দুইটা শাখা নিয়ে গঠিত, একটা হচ্ছে ডান করোনারি ধমনী, এবং এটা আমি চিত্র দিয়ে দেখাই দিব আজকে যেটা কিভাবে থাকে। একটা হচ্ছে ডান করোনারি ধমনী, একটা হচ্ছে তোমার, আমি জানি না শেষ করবো কিভাবে, এত লেখা এই জায়গায় তো শেষ হয়ে যেতেছে, বাম করোনারি ধমনী। ঠিক আছে, এই দুইটা জিনিস আমি তোমাদেরকে একটু এটা কি হয়, তোমার হৃৎপিণ্ডের দুই পাশ দিয়ে দুইটা মোটা ধমনী কি হয় বের হয় লাল কালারের। তো আই থিঙ্ক আমি এতটুক তো বুঝাইতে পারছি। এতটুক বুঝছো না সবাই? করোনারি, হ্যাঁ হ্যাঁ করোনারি ধমনী। তাহলে করোনারি ধমনীর উৎপত্তি স্থল কি? অবশ্যই মনে রাখবা অ্যাসেন্ডিং এওটা হইতেছে করোনারি ধমনীর উৎপত্তি স্থল। আর সবসময় মনে রাখো করোনারি ধমনীর যে পিছনের উল্টা সাইডটা থাকে, বা তুমি বলতে পারো এই যে এই সাইডটার পিছনে যে ছিদ্রপথটা থাকে, সেই ছিদ্রপথটার নাম হইতেছে করোনারি সাইনাস। ঠিক আছে, তাহলে আমাদের এই পার্টটা শেষ। এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ভর্তি পরীক্ষাতে অনেক দেয়। ঠিক আছে, এটা অন্য কালি দিয়ে লিখি। ঠিক আছে, যেটা ভর্তি পরীক্ষাতে সবচেয়ে বেশি দেয় সেটা হলো এই যে আর্চোপেওটা বা এওটিক আর্চ। ঠিক আছে, এটা অবশ্যই পড়তে হবে। এটা কিভাবে আসে তোমাকে বলবে কোনটি আর্চোপেওটার শাখা, এভাবে। ঠিক আছে, তো আর্চোপেওটার আবার তিনটা শাখা আছে। ঠিক আছে, তো এখান থেকে আবার এরকম তিনটা দাগ কাটো। এই যে তোমার আর্চোপেওটা, আমি যদি এই পুরাটাকে আর্চোপেওটা বলি, ঠিক আছে, এটার নাম দিলাম, এটা হইতেছে তোমার আর্চ অফ এওটা। তাহলে এই আর্চ অফ এওটা থেকে দেখো 1 2 3 তিনটা শাখা কিন্তু বের হইছে। এটার থেকে নয় অ্যাসেন্ডিং আমি দুইটা শাখা বইলা দিছি, আর্চ অফ এওটা থেকেও দেখো তিনটা শাখা বের হইছে। আমার সাথে কিন্তু এই চিত্রটা আইকা নিও, বা পরে তো তোমরা এই চিত্র পাবাই। এই চিত্র কিন্তু আসলে আদৌ কোনোখানে পাবা না। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখার জন্য এইভাবে আঁকা। তাহলে এই যে একটা শাখা, এই যে একটা শাখা, এই যে একটা শাখা, এই শাখাগুলোর নাম কিভাবে মনে রাখি আমরা? এটাকে মনে রাখি হচ্ছে আর্চ অফ শাখার নাম হচ্ছে বিসিএস দিয়ে। ঠিক আছে, বিসিএস পরীক্ষা দেয় না, সেই বিসিএস এর বিসিএস দিয়ে তুমি এই তিনটা শাখার নাম মনে রাখবা। একটা নাম হইতেছে, এখানে লেখা আসলে জায়গা নাই, লেখা ফেলো আমার সাথে সাথে। একটা নাম হইতেছে তোমার ব্রাকিও, একটু কঠিন কঠিন নাম আসবে। ঠিক আছে, ব্রাকিও সেফালিক কাণ্ড। ঠিক আছে, ব্রাকিও সেফালিক কাণ্ড লিখে ফেলো, ব্রাকিও সেফালিক কাণ্ড। তাহলে এই যে এখানে দেখো বি কিন্তু আসছে, এই বি আমরা নিয়ে নিলাম, ব্রাকিও সেফালিক কাণ্ড। তারপরেরটা হবে হচ্ছে বাম অভিন্ন, বাম অভিন্ন ক্যারোটিড ধমনী। ঠিক আছে, দুই নাম্বারটার নাম হলো বাম অভিন্ন ক্যারোটিড ধমনী, যেটাকে তুমি যদি ইংরেজিতে বলো, ইংরেজি নামটা তোমরা নিজেরা খাতা একটু লিখে নাও, সেটা হবে হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি। কারণ অভিন্ন মানে তো কি বলো একই, এটাকে আমরা কমন বলবো, তাহলে লেফট কমন ক্যারোটিড আর্টারি বলে। আর এটাকে আমরা বললাম ব্রাকিওসেফালিক। তো তুমি বলতে পারো এখানেও তো বাম মানে রাইট আর আসছে, তো এইটা কিন্তু না, এখানে মেইনলি ক্যারোটিড ধমনী কথাটা কিন্তু মেইন। তো ক্যারোটিড তো আমরা সি দিয়ে লিখি, তো এই যে বি আর সি, ঠিক আছে, বি তে হচ্ছে ব্রাকিওসেফালিক, সি তে হইতেছে তোমার
বাম ক্যারোটিড ধমনী। আর এস দিয়ে যেটা হয়, এস দিয়ে হইতেছে বাম সাবক্লেভিয়ান ধমনী, ঠিক আছে, বাম সাব ক্লেভিকলের পাশ দিয়ে যায়, এই কারণে সাবক্লেভিয়ান ধমনী, বাম সাবক্লেভিয়ান ধমনী, ঠিক আছে। আই থিংক বুঝা গেছে আর্চোপায়োটা। তাহলে আমাকে বলো এই শাখাটার নাম কি হবে? এই শাখাটার নাম হবে হইতেছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, বা কাণ্ডকে ইংরেজিতে ট্রাঙ্ক বলা হয়, ব্রাকিওসেফালিক কাণ্ড, ঠিক আছে। ওয়াচিং ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কর্ন ক্যারোটিড, হ্যাঁ লেফট সাবক্লেভিয়ান, হ্যাঁ শ্রাবণ করে লিখে দিছো, গুড, ইংরেজিতে ঠিক আছে পুরোটা। তাহলে তুমি চিত্র দেখা যদি এখন নামকরণ করতে যাও বিসিএস এর, তাহলে এইটার নাম হবে হচ্ছে তোমার কি বলো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। এইটার নাম হবে যেহেতু এটা বাম পাশে চলে গেছে, দেখো এই সাইডটা কিন্তু আমাদের বাম অলিন্দ, বাম ভেন্ট্রিকল সব এই পাশে থাকে, তার মানে এই শাখাগুলো সবই হলো বাম দিক দিয়ে নাম হবে। তাহলে এইটা হচ্ছে ক্যারোটিড ধমনী, কিন্তু কি ক্যারোটিড ধমনী? বাম অভিন্ন ক্যারোটিড ধমনী, ঠিক আছে, লেফট কমন ক্যারোটিড আর্টারি, ঠিক আছে। আর এইটাও যেহেতু লেফট সাইডে আছে, তাহলে এটার নাম হবে হলো লেফট সাবক্লেভিয়ান আর্টারি, লেফট সাবক্লেভিয়ান ধমনী। এখন এখানে না প্রশ্ন কিভাবে আসে, তো সেটা তো বললামই যে আর্চোপায়োটার কোনটি আর্চোপায়োটার শাখা, বিসিএস দিয়ে তুমি মনে রাখলা এই তিনটাই শাখা। এখন কথা হইতেছে ওরা তো বাম পাশে, এই বাম পাশ দিয়ে ওরা তো না হয় বাম পাশে তোমার রক্ত দিয়ে দিল, এখন কে কোন দিকে রক্ত দেয়? যেমন বাম সাবক্লেভিয়ান ধমনী যেটা, এটা দেখো বুঝাই যেতেছে জিনিসটা একটু এইভাবে আসছে, এবং সাবক্লেভিয়ান বলছে মানে ক্লেভিকলের পাশ দিয়ে যাইতেছে। তো তোমার কি বলে হাতের যে বাম হাত যে আছে আপার লিম্ব, বাম পাশের যত আপার লিম্বের অংশ আছে সেই পুরো জায়গাটাতে তোমার রক্ত দেয় হইতেছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, ঠিক আছে। এই কথাটা যাতে মনে থাকে অবশ্যই খেয়াল রাখো। তোমার যেহেতু এগুলা লেফট সাইড, ক্যারোটিড ধমনী তো উপর দিকে দেখো এইভাবে উঠে গেছে, তো ক্যারোটিড ধমনী তো তোমার কি করবে বলো, মাথার উপর দিক দিয়ে এমনে যাবে এবং গিয়ে মস্তিষ্কের উপরের বাম পাশে রক্ত দিবে। তাহলে এটার কথা শেষ। লেফট কমন ক্যারোটিড আর্টারি অবশ্যই আমাদের মাথার বাম পাশে কি করে রক্ত দেয়, কিন্তু তাহলে সাবক্লেভিয়ান ধমনী কি করবে? লেফট সাবক্লেভিয়ান ধমনী আমাদের উপরের আপার লিম্বের যে অংশটা আছে শুধুমাত্র বাম পাশের আপার লিম্বে কি করবে? রক্ত দিবে। তাহলে এইটার পাশে এই যে বাম সাবক্লেভিয়ান ধমনী যে কথাটা লিখছি এটার পাশে একটু লিখে রাখো, এটা হলো বাম পাশের আপার লিম্ব, ঠিক আছে। আপার লিম্ব কথাটার মানে বুঝো তো, লিম্ব মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো এগুলার বুঝায়, ঠিক আছে। তাহলে বাম পাশের আপার লিম্বে দিবে, আর বাম অভিন্ন ক্যারোটিড ধমনী এইটা হলো তোমার মাথার বাম পাশে দিবে। তাহলে তোমার বাম পাশের ব্যবস্থা হয়ে গেল, বাম হাত পাইতেছে, বাম পাইতেছে। কিন্তু এই দিক দিয়ে ডান পাশে কিন্তু দেখো তুমি এই শাখাটা যদি বাদ দাও তাহলে তুমি ওর কিন্তু এরকম দুইটা শাখা দাও নাই, তুমি বলছো ব্রাকিওসেফালিক, এই দুইজন তো বাম পাশে দিয়ে দিল, কিন্তু ডান পাশে রক্ত দেওয়ার জন্য তোমার খালি রয়ে গেল ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, ঠিক আছে। আই থিংক আমি বুঝাইতে পারতেছি, না বুঝলে বইলো। তো এই যে তোমার ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা একটাই রয়ে গেল, ও কি একাই ডান পাশে দিবে, আবার মাথায় দিবে, আবার তোমার ইসে দিবে, হাতে দিবে, ডান হাতে দিবে। তো এই কারণে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক বা ব্রাকিওসেফালিক কাণ্ড যে থাকে এইটাকে আবার আমরা কি করি, দুই ভাগে ভাগ করি, ঠিক আছে। এবং তাহলে দেখো এই যে ব্রাকিওসেফালিক কাণ্ডটা কিন্তু খালি এতটুকু, ঠিক আছে, এতটুকু। এই যে এটা যে আবার দুইটা ভাগ হলো, তাহলে এখানে তো লেখার জায়গা নাই, তোমরা এখান থেকে দুইটা দাগ কাটবা যে ব্রাকিওসেফালিক কাণ্ডকে আবার কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আমি এখান থেকে দাগ কাটলাম, ঠিক আছে। এই যে ব্রাকিওসেফালিক কাণ্ড এইটাকে আবার আমরা কয় ভাগে ভাগ করলাম, দুই ভাগে। এবং এটা খুবই সোজা, তুমি এই যে জাস্ট এটার যে দুইটা নাম দিছো বাম দিয়ে, জাস্ট এখানে এটার নামটা হবে হচ্ছে শুধু ডান দিয়ে, তো আমি এই জায়গাটায় না লিখে এইখানে এই দুইটা নাম দিয়ে দেই। যেহেতু এইটা গেছে বাম সাবক্লেভিয়ান ধমনী, বলো তো তাহলে এইটার নাম আমি কি বলবো, এইটার নাম হবে হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, যেটা সাবক্লেভিয়ান মানে বুঝাইতেছে যেটা কিনা তোমার হাত পা না সরি হাতের, সেটা ডান হাত হোক আর বাম হাত হোক, তোমার আপার লিম্বে রক্ত দিবে সাবক্লেভিয়ান ধমনী মানে। এবং যখনই পড়তে নিবা ধমনী একটু না নামগুলা বুঝা পড়বা তুমি। দেখো রেনাল ধমনী বা আমি কোনো কি বলে হেপাটিক ধমনী, গ্যাস্ট্রিক ধমনী এগুলা কিন্তু বলতেছি না, কারণ আমি তোমারে পড়াইতেছি হলো উপরের অংশ, হার্টের অংশ, এসব জায়গায় কি এই নাম আসবে? তো নাম দিয়েও কিন্তু আসলে বোঝা যায় যে রক্ত আসলে ও কোন জায়গায় দিতেছে। তো যেহেতু নামেই আছে সাবক্লেভিয়ান, তো সাবক্লেভিয়ান ধমনী যদি বাম সাবক্লেভিয়ান হয় তাহলে ও তোমার বাম হাতে দিবে, আর যদি ডান সাবক্লেভিয়ান ধমনী হয় যে এইটা,
তাহলে ও তোমার ডান হাতে দিতেছে। তাহলে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের আমরা এই একটা শাখা পেলাম। তাহলে বলো এই শাখাটার নাম কি হবে? তাহলে এটা অবশ্যই হবে হলো রাইট কমন ক্যারোটিড আর্টারি। রাইট কমন ক্যারোটিড আর্টারি, এটা লেফট কমন ক্যারোটিড আর্টারি ছিল, এটা রাইট কমন ক্যারোটিড আর্টারি। তাহলে এই হচ্ছে আমার ব্রাকিওসেফালিক কাণ্ড। আবার এইটার এই দুইটার খালি ডান অংশ দিয়ে নাম হবে। যেটা বলতেছিলাম যে এটা ছিল হলো অ্যাসেন্ডিং অ্যাওটা। অ্যাসেন্ডিং অ্যাওটা বললা তুমি, আর্চ অফ অ্যাওটা বললা, ডিসেন্ডিং অ্যাওটা বললা। তো এগুলো থেকেও তো তোমার কি বের হবে বলো? আরো শাখা প্রশাখা বের হবে। তো অ্যাসেন্ডিং অ্যাওটার ক্ষেত্রে তোমার যেহেতু এটা হৃৎপিণ্ডের কাছাকাছি ধমনীকে আমরা করোনারি ধমনী বলি, এই কারণে তোমাকে যদি বলে অ্যাসেন্ডিং অ্যাওটার শাখা কয়টা? দুইটা। একটা হচ্ছে ডান করোনারি ধমনী, একটা হবে অবশ্যই বাম করোনারি ধমনী। ঠিক আছে, শুরু থেকে শুরু করেন। ঠিক আছে, আমি শেষ থেকে আবার পিছে আসতেছি। ঠিক আছে, তো ডান করোনারি ধমনী, এটা হলো বাম করোনারি ধমনী। আই থিংক এই অংশটা খুবই সোজা, অন্তত এইটা বললো না যে বুঝি নাই, এটা তো বুঝছো। তাহলে আমার অ্যাসেন্ডিং তো শেষ। আর্চ অফ অ্যাওটা আসো, দেখো চিত্রটা যদি একটু মনে থাকে, দেখো এই আর্চ অফ অ্যাওটার এখান থেকে তিনটা বড় বড় শাখা বেরিয়েছে। তাহলে তোমার প্রশ্ন আসবে পরীক্ষায় যে আর্চ অফ অ্যাওটা কয়টি শাখা নিয়ে গঠিত? ঠিক আছে, কি বলবা? আর্চ অফ অ্যাওটা কয়টি শাখা নিয়ে গঠিত? ঠিক আছে, আর্চ অফ অ্যাওটা অবশ্যই তিনটি শাখা নিয়ে গঠিত। বললাম যে এই তিনটা শাখার নাম তুমি বিসিএস দিয়ে মনে রাখবা। বিসিএস এর এই বিতে হলো ব্রাকিওসেফালিক কাণ্ড, এটার নাম হলো ব্রাকিওসেফালিক কাণ্ড। শুধু এটুক বাদ দাও আপাতত। ঠিক আছে, মেইন শাখাটা তো হলো এটা হলো ব্রাকিওসেফালিক কাণ্ড। এইটার নাম বলা হইতেছে, যেহেতু এগুলা সব এই শাখাটা বলো যেহেতু এটা বাম পাশে এসে পড়ছে, যেহেতু বাম পাশ, তাহলে এইটার নাম, এবং আমরা জানি মাথার উপরের দিকে বাম পাশ দিয়ে যেই ধমনীটা যায় এটাকে আমরা ক্যারোটিড ধমনী বলি। তাহলে এটার নাম তো বোঝাই যায় যে এটা হবে হলো লেফট কমন ক্যারোটিড আর্টারি, বাংলায় বললে বাম অভিন্ন ক্যারোটিড ধমনী। আর এটা যেহেতু এই যে এই পাশ বরাবর যাইতেছে, ক্ল্যাভিকল বরাবর যাইতেছে এই কারণে, এবং বাম পাশ দিয়ে যাইতেছে এই কারণে এটার নাম হয়ে যাবে হলো বাম সাবক্লেভিয়ান ধমনী। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসবে হইতেছে এই ধমনী কই রক্ত দেয় আর এই ধমনী কই রক্ত দেয়? এটা অবশ্যই তোমার বাম পাশের মস্তিষ্কের বাম পাশে রক্ত দিবে। আর এটা যেহেতু ক্ল্যাভিকল বরাবর এই পাশে এসে পড়তেছে, তাহলে তোমার বাম পাশের যে লিম মানে হাত আছে, এই হাত নিয়া ঘাড় নিয়া এই জায়গার যে আছে এই পাশের পুরো অংশটাতে আপার লিম্বে, বাম পাশের আপার লিম্বে রক্ত দিবে হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এইবার যদি বলো যে না বুঝি নাই, তাহলে খবর আছে। ঠিক আছে, তাহলে এই যে আর্চ অফ অ্যাওটা এইটাই আমি লিখছিলাম। ব্রাকিওসেফালিক কাণ্ড এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যতবার আমি বললাম। ঠিক আছে, ব্রাকিওসেফালিক কাণ্ড এটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর এটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এখন কথা হইতেছে লেফট সাইডে তো তুমি রক্ত দিয়ে দিলা এই দুইটা শাখা দিয়া, যেটা এই দুইটা নাম আমি বলছিলাম, এই যে অ্যাওটার 1 2 3 তিনটা শাখা, এই দুইটা গেল। কিন্তু দেখো এখানেও শুধু ডান পাশে একটা শাখায় রয়ে গেছে, যদি একটু আমি না ধরি একটা শাখায় আছে, যেটার নাম হলো কি, প্রথম শাখাটার নাম কি? ব্রাকিওসেফালিক কাণ্ড। তাহলে তোমার ওর জন্য একটা উপরের দিকেও শাখা বানাইতে হবে, একটা নিচের দিকেও তো শাখা বানাইতে হবে, ঠিক এরকম। তো এই কারণে যদি বলা হয় যে আবার যে এই ব্রাকিওসেফালিক কাণ্ড আবার কয়টা শাখা নিয়ে গঠিত, ব্রাকিওসেফালিক কাণ্ডকে আবার আমরা দুইটা শাখায় ভাগ করব। যেহেতু এবার এটা রাইট সাইডে আছে, তোমরা দেখো এটা যেহেতু হার্টের রাইট সাইড, তাহলে এই শাখাটার নাম এইটার সাথে মিলাইয়াই শুধু কি হবে বলো? আর আসবে, মানে রাইট কমন ক্যারোটিড আর্টারি, যেটা তোমার মস্তিষ্কের ডান পাশে রক্ত দিবে। আর এই শাখাটার নাম হয়ে যাবে হলো ডান সাবক্লেভিয়ান ধমনী, সোজা। এবং এইটা তোমার হাতের যে ডান পাশ আছে সেই ডান পাশে আপার লিম্বে কি করবে? রক্তদান করবে। ঠিক আছে, তো আর্চ অফ অ্যাওটাতে কিন্তু এর চেয়ে আর বেশি কিছু নাই। তো এতটুকু বুঝছো? এবার বলো বুঝছো? আর ডিসেন্ডিং অ্যাওটাতে আমি পড়ে যাবো, অনেক কিছু আছে এখনো বলার। ঠিক আছে, আমি এবং এই যে এতটুকু অংশ যেটা বললাম আর্চ অফ অ্যাওটার এই এটুকু অংশ মোস্ট ইম্পর্টেন্ট। তুমি সেটা ঢাকা ভার্সিটির ক ইউনিট বলো, ঘ ইউনিট তো না, ক ইউনিট বলো, বা মেডিকেল অ্যাডমিশনের জন্য তো মাস্ট বি। ঠিক আছে, এগুলো অনেক লাগে, টিচার এগুলো বলে না সহজে। এটা গেল। ঠিক আছে, এখন কথা হইতেছে ওয়াচিং। আচ্ছা, এখন আসেন এই যে জিনিসগুলো যে আমরা লিখলাম, একটা গেল হচ্ছে বাম পাশ দিয়ে, একটা ক্যারোটিড ধমনী গেল ডান পাশ দিয়ে, দুই ধমনী দুই পাশে যাইতেছে। আসলে ওদের কিন্তু কি বলো উদ্দেশ্য কি? তোমার মস্তিষ্কে রক্ত দেওয়া। তো ওরা যখন মস্তিষ্কে যাইতে নেয়, অভিন্ন ভাবে দুইজন দুই পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার পরে ওরা আবার দুইটা শাখা দিয়ে, কেউ পুরো ডিরেক্টলি মস্তিষ্কের ভেতর ঢুকে যায়, কেউ তোমার মস্তিষ্কের যে পেছন পাশগুলা থাকে, ঘাড় থাকে, গলা থাকে, এই সব জায়গায় রক্ত দেয়।
তো যেটা একদম ভেতরে ক্যারোটিড ধমনী, যেটা এই যে উপরের দিকে উঠতেছে, যেটা একদম ভিতরের দিকে মস্তিষ্কে ঢুকবে সেটাকে আমরা বলবো অন্তস্থ ক্যারোটিড ধমনী। বুঝাই যেতেছে এটা ভেতরে আছে, তাহলে এটাকে তুমি অন্ত ক্যারোটিড ধমনীও বলতে পারো বা ইন্টারনাল ক্যারোটিড ধমনীও বলতে পারো। আর যেটা কিনা তোমার এখান থেকে এসে আরেকটা শাখা দিয়া ঘাড় বরাবর যাবে এবং মাথার পেছন সাইডে তোমার কি করবে, রক্ত দিবে, সেটাকে আমরা বলবো তাহলে কি বলো, বহিস্থ ক্যারোটিড ধমনী বা এক্সটার্নাল ক্যারোটিড ধমনী। এই কথাটা কেন বললাম, এই যে দেখো লেফট কমন ক্যারোটিড আর এই যে রাইট কমন ক্যারোটিড দুইটাই কিন্তু অভিন্ন। দেখো এই দুইটা গিয়ে এই যে আবার আমি দুইটা শাখা দিছি, এই দুইটা শাখার ভিতর এটা বুঝাই দিতেছে এটা ভেতরের দিকে যাইতেছে, আর এই শাখাটা হলো তোমার বাইরের দিকে। তাহলে আমরা বলতে পারি না এই শাখাটা আর এই শাখাটা, এই দুইটা শাখা হইতেছে অন্ত ক্যারোটিড ধমনী, আর এই যে শাখাটা আছে আর এই যে শাখাটা বাইরের দিকে চলে গেছে, এটাকে আমরা অবশ্যই বলতে পারি এটা হইতেছে তোমার বহি ক্যারোটিড ধমনী। ঠিক আছে, এখন অভিন্ন কেন বলছে এই দুটাকে, কারণ দেখো দুইজনই অভিন্ন হয় কিন্তু একই রকম দুইটা শাখাই দিছে। ঠিক আছে, এখন আসো এই জিনিসটা আবার এখন সুন্দর করে লিখবা, এটা আমরা এই পাশে লিখবো। ঠিক আছে, এটা একটু হেডলাইন দাও, হচ্ছে ডান ও লেখা ছোট হচ্ছে মুখে বলতেছি তো আমার সাথে সাথে লিখে যাও, ডান ও বাম অভিন্ন ক্যারোটিড ধমনী। ডান ও বাম অভিন্ন, ডান ও বাম কথাটাতে আমি যাব না, দাগ দিবা হচ্ছে এতটুক কথার ভেতরে অভিন্ন কথাটা, কারণ ওরা দুইজনই অভিন্ন হয়, দুইটা শাখা একই রকম দিছে, অভিন্ন দুইটা শাখা দিছে। ঠিক আছে, আমার প্রশ্ন হইতেছে, হ্যাঁ ক্লাস অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি যদি মনোযোগ দেওয়া করো তাহলে অনেক পড়া আসলে ফার্স্ট ইয়ারে আসলে যারা আসো কইরা রাখতেছো, মানে অনেক পড়া শিখা ফেলতেছো। আচ্ছা জোস একটু আগে তোমরা কি খালি এইগুলো, আমি তো আজকে একবার বলিও নাই যে শেয়ার টেয়ার দাও। ঠিক আছে, আমি আজকে শেয়ারের কথা বলিও নাই, শেয়ার দিলে ভালো, শেয়ার দিতে পারো। ঠিক আছে, আমি দিলে খুশি। তো ব্রাকিওসেফালিক কাণ্ড যেমন এখানে দুইটা শাখা গেল, তোমাকে যদি বলা হয় আমার প্রশ্ন যেটা, এই যে অভিন্ন ক্যারোটিড ধমনী এই দুইটা, এই অভিন্ন ক্যারোটিড ধমনী কয়টা শাখা দেয়? ঠিক আছে, প্রশ্নের অ্যানসার দিবা যদি বুঝা থাকো। ডান ক্যারোটিড ধমনী আর বাম ক্যারোটিড ধমনী এই যে উপরের দিকে উঠছে, এরা দুইজনই অভিন্নভাবে কয়টা শাখা দিছে? অভিন্নভাবে বাম এবং ডান এই দুটো ক্যারোটিড ধমনী উপরের দিকে গিয়ে আবার কয়টা শাখা দিছে? ডান ও বাম ক্যারোটিড ধমনী উপরের দিকে গিয়ে আবার কয়টা শাখা দিছে, কয়টা করে শাখা দিছে আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা টোটাল বললে 4টা, আর কয়টা করে দিছে যদি বলি তাহলে কি বলবা? অভিন্ন ক্যারোটিড ধমনী কয়টি করে শাখা দিছে? টোটাল 4টি বলি নাই আমি, হ্যাঁ কয়টি করে শাখা দিছে? 2টা করে, অবশ্যই 2টা করে। তাহলে ব্রাকিওসেফালিক যেমন 2টা দিছিল, এখন আবার এই যে 2 ক্যারোটিড ধমনী আছে, এই 2 ক্যারোটিড ধমনী আবার 2টা শাখা দিছে, অভিন্নভাবে 2টা শাখা। তাহলে এইখানে এখন আমরা 2টা দাগ কাটবো। ঠিক আছে, এই যে দাগ কাটেন, অভিন্ন ক্যারোটিড ধমনীর একটা নাম দিব হচ্ছে অন্ত ক্যারোটিড ধমনী। ঠিক আছে, অন্ত ক্যারোটিড ধমনী, যেটার ইংরেজি নাম আমরা সবাই জানি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হবে। ঠিক আছে, তো এটা লিখলাম না। আর আরেকটার নাম আমরা বলবো হইতেছে বহি ক্যারোটিড, ক্যারোটের কথা মনে আছে, ক্যারোটিড ধমনী। ঠিক আছে, আচ্ছা আমি বলছি অন্ত, যেটা অন্ত মানে হইতেছে এটা, এই যে এইটা একদম পুরো ডাইরেক্টলি মস্তিষ্কে ঢুকবে, তাহলে এটার পাশে লিখে রাখো এটা হচ্ছে মস্তিষ্কে রক্ত দেয়। ঠিক আছে, লিখে রাখো মস্তিষ্কে রক্ত দেয়। এবং এক অন্তঃক্যারোটিড ধমনী তো পুরো মস্তিষ্কে রক্ত দিতে পারবে না, মস্তিষ্কে এই অন্তঃক্যারোটিড ধমনী গিয়েও আরো অনেক শাখা দেয়। এখান থেকে জাস্ট আমরা একটা শাখার নাম মনে রাখবো, অপথ্যালমিক ধমনী। ঠিক আছে, অপথ্যালমিক ধমনী। তুমি বলতে পারো এটা আসলে কি? অন্তঃক্যারোটিড ধমনী যাও আইকা দেখানো যাইতেছে, এইটা থেকে যখন আরো শাখা প্রশাখা, আরো অনেক শাখা প্রশাখা পুরা তোমার মস্তিষ্কে পুরা কি হবে, ধমনী ছড়াবে। তার ভিতরে আমি খালি একটা ধমনীর নাম বললাম, কারণ এত ডিটেইলস তো তোমাদের পরীক্ষাতে আসবে না, এইটুক দিয়েই আসলে শেষ হয়ে যায়।
যে ক্যারোটিড ধমনীকে আবার কয় ভাগে আমরা ভাগ করি। তার ভিতরে অন্তঃক্যারোটিডের একটা নাম শুধু মনে রাখো অপথ্যালমিক, কারণ এটা আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট। অশ্রুগ্রন্থিতে কি দেয়? অশ্রুগ্রন্থিতে অক্সিজেন দেয়, ঠিক আছে? লিখে রাখো কিন্তু অশ্রুগ্রন্থিতে অক্সিজেন দেয়। তাহলে এখান থেকে আমরা এখানে একটাই পড়লাম শাখা, ঠিক আছে? এখানে এটা হচ্ছে শাখা, একটা শাখা পড়লাম অন্তঃক্যারোটিডের। দুইটা হ্যাঁ ঠিক আছে। বা আজকে এই ক্লাস 30 জন করতেছে, গুড গুড। কালকে আমি এত সহজ টপিক লসিকা পড়াইলাম, 20 জনও হয় নাই। আচ্ছা, তাহলে এই অভিন্ন ক্যারোটিডের এই যে অন্ত আর ই গেল, অন্তকে আমরা বললাম অপথ্যালমিক। এখন আসো বহি, বলো তো বহি ক্যারোটিড ধমনী কোথায় দিবে? অন্তঃক্যারোটিড ধমনী তোমার যদি ডিরেক্টলি মস্তিষ্কে যায়, তাহলে মস্তিষ্কের চারপাশের ঘাড়, গলা বা মস্তিষ্কের পিছনের অংশ, এই অংশগুলোতে দেয় হতেছে বহি ক্যারোটিড ধমনী, ঠিক আছে? তাহলে এইটার নাম আমরা লিখবো বহি ক্যারোটিড ধমনী। কই দেয়? যেমন এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিছি, এটা মস্তিষ্কে দেয়। এটা লেখো হচ্ছে ঘাড়, গলা, তারপর হচ্ছে পিছন দিক, মাথার পিছন দিক, ঠিক আছে? মাথার ঘাড়, গলা, মাথার পিছন দিক, ঠিক আছে? বহি ক্যারোটিড ধমনী অবশ্যই তাহলে তোমার মস্তিষ্কে তো আর দিবে না, মস্তিষ্কের কাজ তো তোমার অন্তঃক্যারোটিডই করে ফেলতেছে। বহি ক্যারোটিড তাহলে বাকি যে ঘাড় গলার বাকি সাইডগুলো যে থাকে সেই দিক দিয়া দেয়। এখন কথা হইতেছে এই সব জায়গা তো অনেক জায়গা, ঠিক আছে? তোমার এখানে এখানে গলায় ঘাড়ে এত জিনিস দিতেছে। একা এক বহি ক্যারোটিড ধমনীর পক্ষে, মানে এই যে শাখাটা আর এই যে বহি ক্যারোটিড দুই পাশে দুইটা গেছে, এরা যখনই যায়, এরা এই পাশ দিয়ে যাওয়ার পর এরা অনেক শাখা পোশাখা এদিকে বলো এদিকে বলো, মানে উপর নিচে তোমার পুরো গলা বরাবর পুরো শাখা পোশাখা দিয়ে ছড়ায়, যেখানে টোটাল 6টা শাখা আমরা পড়বো, ঠিক আছে? তো বহি ক্যারোটিড তোমাকে যেমন বলা হলো অন্তঃক্যারোটিড একটা শাখা, কিন্তু বহি ক্যারোটিড ধমনী থেকে আমরা টোটাল আরো 6টা শাখার নাম শিখবো, যেখানে এইখান থেকে দাগ কাটবা হচ্ছে 6টা, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, এই হচ্ছে 6, ঠিক আছে? এটা হচ্ছে কিসের শাখা আমি বলতেছি, এখানে আমি লিখে দিলাম। এগুলা হচ্ছে শাখা। শাখা কার শাখা? বহি ক্যারোটিড ধমনী শাখা। কয়টি? 6টি, ঠিক আছে? মনে থাকে যেত বহি ক্যারোটিড ধমনীর শাখা হইতেছে 6টি। হ্যাঁ, এটা এই 6টা শাখার নাম আমরা অবশ্যই মনে রাখবো হইতেছে প্রাইম মিনিস্টার দিয়া, ঠিক আছে? প্রাইম মিনিস্টারের নাম কি? প্রাইম মিনিস্টারের নাম হইতেছে ফ্লট, ঠিক আছে? প্রাইম মিনিস্টারের নাম কি? ফ্লট। দেখো 1 2 3 4 5 6, এগুলা কি তুমি যদি একটু পইরা যাও পরীক্ষার হলে কোনটি বহি ক্যারোটিড ধমনীর শাখা, এভাবে যদি প্রশ্ন আসে দেখা গেলে বলা যায়, মানে মনে আসা পড়ে। কারণ তুমি তখন খেয়াল রাখবা শুধু এতটুকু যে এই শাখাটার নাম যাতে তোমার এই সব জায়গা রিলেটেড হয়, ঠিক আছে? তোমাকে বললো কোনটি বহি ক্যারোটিড ধমনী দিয়া, তোমাকে বললো রেনাল ধমনী, হেপাটিক ধমনী, গ্যাস্ট্রিক ধমনী, আরেকটা বললো মেক্সিলারি ধমনী, ঠিক আছে? তাহলে তুমি নামেই বুঝতেছো গ্যাস্ট্রিক, হেপাটিক, রেনাল এরা হইতেছে তোমার পেটের জিনিসপত্র, এগুলা কখনোই তো তোমার মাথার এই বহি ক্যারোটিডে আসবে না। তো এখান থেকে আসলে একটা নাম দিয়ে বোঝা যাইতেছে যে মেক্সিলারি, যেহেতু মেক্সিলা বলতে আমরা নিচের চোয়াল বুঝি, নাম দিয়েই অনেক ধমনীর নাম কিন্তু বের করে ফেলা যায়। তো একটু পড়ে গেলে আসলে জিনিসটা অত কঠিন না যে তোমার পরীক্ষার হলে গিয়ে রিটেনে লিখতে হইতেছে। তো আসলে প্রাইম মিনিস্টার ফ্লটের এই পি দিয়ে কি? পি দিয়ে বুঝাই হইতেছে ফ্যারেঞ্জিয়াল ধমনী, ঠিক আছে? লিখে নিও কিন্তু এগুলা, ঠিক আছে? ফ্যারেঞ্জিয়াল। আচ্ছা, এখন আছে এই যে ফ্যারেঞ্জিয়াল কথা, ফ্যারেঞ্জিয়াল কিন্তু আমরা যেভাবে লিখি মানে PHA ফ্যারেঞ্জিয়াল এভাবে লেখে, এবং ফ্যারিংস আর ল্যারিংস, ফ্যারিংস দিয়ে কিন্তু সবসময় গলবিল বুঝায় আর ল্যারিংস দিয়ে হচ্ছে স্বরযন্ত্র বুঝায়, ঠিক আছে? আই থিঙ্ক এটা তোমরা জানো। অপুতে শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনার নাম আমি মিলাইতে পারি নাই, ফ্লট আসছে, ফ্লাট হইলেও তাও মিলা দিত, বাট মনে থাকবে। তো ফ্যারিংস এর সাথে মিলায়া তোমার এই যে ফ্যারেঞ্জিয়াল ধমনী, তাহলে বুঝাই যেতেছে যেহেতু ফ্যারেঞ্জিয়াল মানে এটা ফ্যারিংস থেকে আসছে, তাহলে এই ধমনী কোথায় রক্ত দিবে? গলবিল, ঠিক আছে? তারপর আসো এম, এম দিয়ে তো বুঝাই যেতেছে এই শাখার নাম কি হবে তোমার? ম্যাক্সিলারি ধমনী, ঠিক আছে? ম্যাক্সিলারি ধমনী, যেটা আবার রক্ত দিবে হচ্ছে চোয়াল ও দাঁত, ঠিক আছে? তারপর আসো হচ্ছে এফ দিয়ে, এফ হচ্ছে ফেশিয়াল। দেখো এফ দিয়ে তুমি অন্য কোনো নাম ফেশিয়াল দিয়ে বুঝা যেতেছে এটা তোমার মাথা বরাবরই আছে, ঠিক আছে? তাহলে এটার নাম হলো ফেশিয়াল ধমনী। ফেশিয়াল ধমনী, যেটা আবার কোথায় দিবে? রক্ত কোথায় দিবে? মুখমণ্ডলে, ঠিক আছে? তারপর আসো হচ্ছে এই গেল, এটা হলো ফ্যারেঞ্জিয়াল, মেক্সিলারি, এফ দিয়ে হচ্ছে ফেশিয়াল, এল দিয়ে আসো, এল দিয়ে বুঝাই হচ্ছে লিঙ্গুয়াল,
লিঙ্গুয়াল, লিঙ্গু কথাটা দিয়ে কিন্তু ওই যে সাবলিঙ্গুয়াল পড়ছো না, লিঙ্গু দিয়ে সবসময় তোমার কি বুঝায় বলো, জিহবা, লিঙ্গু দিয়ে জিহবা বুঝায়। তার মানে লিঙ্গুয়াল ধমনী রক্ত অক্সিজেন সাপ্লাই দিবে হচ্ছে জিহবাতে। এখান থেকে একটা কথা বলে দেই, এই জায়গায় আমার আবার একটু কিছু লিখতে হবে। কখনো যদি তোমার কি বলে এই লিঙ্গু বা তোমার গ্লসো, এই দুইটা কথা আসে, লিঙ্গু বা গ্লসো, তাহলে সেটা অবশ্যই জিহবা বোঝায়, ঠিক আছে, এটা মনে রাখো। তো এখানে লিঙ্গু আসছে জিহবা, তাহলে গেল ওতে আসো, ও দিয়া তোমার মাথা রিলেটেড যে জিনিসটা আসে সেটা হলো অক্সিপিটাল, ঠিক আছে, নামই অক্সিপিটাল ধমনী, অক্সিপিটাল। তাহলে অক্সিপিটাল ধমনী কই দিবে, অক্সিপিটাল অস্থি কোথায় থাকে, মাথার পেছনে না, আমাদের মাথার পেছনে কিসের মতো থাকে, শামুকের খোলসের মতো দেখতে একটা অস্থি থাকে, যেটাকে আমরা অক্সিপিটাল অস্থি বলি। তাহলে এটা বুঝাই যাইতেছে অক্সিপিটাল ধমনী দিবে মাথার পশ্চাৎ, মাথার পশ্চাৎ। আর বাকি রয়ে গেল টি, টি দিয়ে হচ্ছে থাইরয়েড ধমনী, ঠিক আছে, টি দিয়ে হচ্ছে থাইরয়েড ধমনী, যেটা অবশ্যই তোমার কোথায় রক্ত দিবে, থাইরয়েডে। তাহলে থাইরয়েড দেখো, তাহলে আমাদের এই যে আর্চপ এওটাই কিন্তু বিশাল বড়, আর্চপ এওটাই কিন্তু এখন আমি শেষ করতে পারি না। এখানে অ্যাসেন্ডিং এওটাতে ডান বাম করোনারি ধমনী দিয়ে এটা শেষ হয়ে গেছিল, এখানে আসার পর এইটা ব্রাকিওসেফালিকে এইটা তুমি দুইটা দিয়ে শেষ করছো, কিন্তু এখন আমি যেটা পড়াইতেছি সেটা কিন্তু এই ক্যারোটিড ধমনীর বহির অংশটা, ঠিক আছে, বহির 6টা শাখার নাম তোমার বলা হলো, আর অন্তর একটা শাখা বলা হলো। বহির এই নামগুলো দেখো, তুমি যদি জাস্ট প্রাইম মিনিস্টার ফ্লট কথাটা মনে রাখতে পারো। ম্যাম এক নাম্বারটা কি লিখছেন, এটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ধমনী, ঠিক আছে, ফ্যারেঞ্জিয়াল, ফ্যারিংস দিয়া বোঝায়, যেটা হচ্ছে গলবিলে রক্ত দেয়, ঠিক আছে। জাস্ট খালি প্রাইম মিনিস্টার ফ্লট এটুকু ওয়ার্ড যদি মনে রাখা যেতে পারো, তাহলে পিতে ফ্যারেঞ্জিয়াল, এম এ কি বলো ম্যাক্সিলারি ধমনী, ম্যাক্সিলাতে দিবে, চোয়ালে দাঁতে দিবে, এফ এ হচ্ছে ফেশিয়াল মুখে দিবে, তারপরে ফ্লট, এল হচ্ছে লিঙ্গুয়াল জিহবাতে দিবে, ও হচ্ছে অক্সিপিটাল যেটা তোমার মাথার পিছনে দিবে, আর টিতে হচ্ছে থাইরয়েড যেটা থাইরয়েড গ্রন্থিতে দিবে। তাহলে আমাদের কিন্তু এই ক্যারোটিড ধমনী রিলেটেড অন্ত বলো আর বহি বলো এই পুরাটা শেষ। এখন আসল হচ্ছে এই যে সাবক্লেভিয়ান ধমনী, ঠিক আছে, এটা বললে আমাদের আর্চপ এওটার অংশ শেষ হয়ে যাবে। এখান দিয়েও একটা সাবক্লেভিয়ান ধমনী গেছে, আবার এই দিক দিয়েও কিন্তু আমরা এইমাত্রই বলছি একটা ডান সাবক্লেভিয়ান ধমনী আছে, একটা বাম সাবক্লেভিয়ান ধমনী আছে। তো ওরা দুইজনও কিন্তু অভিন্ন, অভিন্ন বলতে কি, ওরা যখন এইখানে গিয়ে মনে করো একটা বড় একটা এখান থেকে রাইট সাবক্লেভিয়ান ধমনী বের হইছে, বের হওয়ার পর ও যখন হাতে ছড়াবে, হাতে শাখা দিবে না, এই হাতে রাইট সাবক্লেভিয়ান ধমনী যেই শাখাগুলা দিবে, এই পাশে তোমার যে লেফট সাবক্লেভিয়ান ধমনী আছে ও কি এখানে সেই শাখাগুলো দিবে না, ও কি আবার আরেক রকম শাখা দিবে, তাহলে তোমার দুই হাতে কি হবে বলো, দুই ধরনের অক্সিজেন সাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই হাতে যেমন স্ট্রাকচার তোমার ধমনীর, এই হাতেও কিন্তু সেম একই স্ট্রাকচার। তাহলে আমরা বলতেই পারি লেফট সাবক্লেভিয়ান ধমনী যেটা ছিল আর রাইট সাবক্লেভিয়ান ধমনী যেটা ছিল, এরা মিলে গিয়ে যে শাখাগুলো দিবে সেই শাখাগুলো দুই হাতের ক্ষেত্রে একই হবে। এই কারণেই আসলে এই নামগুলোর আগে অভিন্ন কথাটা লাগায়, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে তোমার ডান ও বাম অভিন্ন সাবক্লেভিয়ান ধমনী, ঠিক আছে। তো এটা এখান দিয়ে আমরা লিখি এই যে ডান ও বাম অভিন্ন সাবক্লেভিয়ান ধমনী, ঠিক আছে। এটাকে আমার তো জায়গা নাই, তোমরা এটার জন্য পুরোটা আরেকটা পয়েন্ট দিবা, ঠিক আছে। এটা ছিল 2 নাম্বার পয়েন্ট, এখন যেটা আমরা লিখতেছি এটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। আর 1 নাম্বার তো ব্রাকিওসেফালিক একটা ছিল, এটাটা ছিল, ঠিক আছে। তো এটাটা লিখবা হচ্ছে, এটা কি 3 দিয়া লিখি, ডান ও বাম অভিন্ন সাবক্লেভিয়ান ধমনী। এটা তখন খালি কি লিখি, ফ্যারেঞ্জিয়াল কিছু বুঝতাছি না, তারপরেও দেখতেছি ম্যাম। আরে কমার্সের স্টুডেন্ট হয়ে তুমি এই ক্লাস দেখতেছো, আরে দুর্জয় তুমি তো ফাটাই দিছো। এখন একটা অন্য কালিটা লিখি, এখন হচ্ছে এই যে 3 নাম্বার যেটা আমরা শুরু করতেছি, ডান ও বাম অভিন্ন এটুকলেখা সাবক্লেভিয়ান ধমনী, এইটার নাম দিবা। এমাত্রই কিন্তু আমি বুঝাই দিছি কেন অভিন্ন সাবক্লেভিয়ান বলা হইতেছে, ঠিক আছে। কারণ ওরা দুই পাশে এখন যে শাখাগুলো দিবে ওরা সব একই রকম শাখা দিবে, এবং এখানে আমরা আবার 5টা শাখা পাবো, ঠিক আছে। এই 5টা শাখার নাম কি, আচ্ছা এই 5টা শাখা নাম আমরা এইভাবে লিখি 2 3 4 5। এটার জন্য আবার কোনো প্রাইম মিনিস্টার ফ্লট নাই, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো 4টা কাণ্ড থাকে, ঠিক আছে, 4টা কাণ্ড, এবং 4টা কাণ্ডের নামের আগে সার্ভাইকাল কথাটা আছে, 3টার নামের আগে সার্ভাইকাল কথাটা আছে, এটাও পইরা গেলে পারা যায়।
আচ্ছা এখন আমাকে বলো তো কেন সার্ভাইকাল কথাটা, এই যে ক্ল্যাভিয়ান, ঠিক আছে, ক্ল্যাভিকল দিয়ে যাইতেছে এবং তোমার পিছনে যে কশেরুকাগুলো আছে, ক্ল্যাভিকলের পিছন দিকটা তুমি যদি চিন্তা করো কশেরুকার কথা, তাহলে আমাকে বলো এখানে কোন কশেরুকা থাকবে। ঠিক আছে, আমি প্রশ্ন করলাম তোমার ক্ল্যাভিকল বরাবর ঠিক পেছনের দিকে তুমি যদি ঘাড় বরাবর কশেরুকা বা ভার্টিবার কথা বলো, ওই ভার্টিবার গুলার নাম কি? ঠিক আছে, কি বলছি প্রশ্ন বুঝছো না? ক্ল্যাভিকল বরাবর পিছনের দিকে আমরা তো কশেরুকা পড়ছি, 5টা ভাগে কশেরুকাকে ভাগ করা হয়, ঠিক ক্ল্যাভিকল বরাবর পিছনের দিকে কশেরুকার নামগুলাকে কি বলা হয়? আচ্ছা, সানজিদা লিখছো সার্ভাইকাল কশেরুকা, হ্যাঁ সোহান সার্ভাইকাল কশেরুকা, যদিও সার্ভাইকাল কিন্তু এস দিয়া লেখে না, সি দিয়া লেখে, ঠিক আছে সার্ভাইকাল। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু বলো, দেখো সার্ভাইকাল কশেরুকা, তার মানে তুমি বুঝতেই পারতেছো তোমার এখান থেকে যে ধমনীগুলা এখন সাবক্লেভিয়ানের থেকে যেগুলা শাখা বের হবে, তার নামের আগে সার্ভাইকাল কথাটা থাকতেই পারে। ঠিক আছে, তো আমরা 3টা সার্ভাইকাল দিয়া নাম পাবো এখানে। কি কি? একটা হচ্ছে তোমার থাইরো সার্ভাইকাল, থাইরো সার্ভাইকাল ধমনী, তারপরটা হচ্ছে কোস্টো সার্ভাইকাল ধমনী, আমি আর লিখলাম না, একই কোস্টো সার্ভাইকাল ধমনী। তারপরেরটা হচ্ছে অনুপস্থ সার্ভাইকাল ধমনী, অনুপস্থকে কিন্তু ইংরেজিতে আমরা ট্রান্সভার্স বলি, এটা মাঝে মাঝে আসে ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি দিয়েও আসে, তাহলে এটা হবে অনুপস্থ সার্ভাইকাল ধমনী। ঠিক আছে, এই যে 3টা, এটাকে ধমনীও বলা যায় আবার কাণ্ডও বলে অনেক জায়গায়। ঠিক আছে, কাণ্ড লিখে দিতে পারো, ঠিক আছে, কাণ্ড হবে। এক লেখার উপর আরেক লেখা হয়ে যাচ্ছে, আমরা গরিব মানুষ, ঠিক আছে, করোনায় আক্রান্ত, কাগজ নাই, খাতা নাই, কলম নাই, এক লেখার উপর আরেক লেখা যাইতেছে। ঠিক আছে, তো এটাকে তুমি চাইলে বলতে পারো থাইরো সার্ভাইকাল কাণ্ড, কোস্টো সার্ভাইকাল, আর এটা হচ্ছে অনুপস্থ সার্ভাইকাল, বাকি অংশ কাণ্ড টাণ্ড বাদ দাও। ঠিক আছে, তাহলে 3টা আমরা কাণ্ড, আরেকটা পাবো আমরা কাণ্ড দিয়ে, সেটা হইতেছে অন্তস্থ, এটা দিয়ে শেষ করে দেব। ঠিক আছে, ডিসেন্ডিং এ মনে হয় না যাইতে পারো, ডিসেন্ডিং এ গেলে তোমরা আমরা মারবা। ঠিক আছে, অন্তস্থ সার্ভাইকাল, সরি অন্তস্থ মেমারি, এটা নিয়ে একটু কথা আছে, কাণ্ড অন্তস্থ মেমারি, এটা কিন্তু 4 নাম্বার বললাম। একটা হচ্ছে থাইরো সার্ভাইকাল কাণ্ড, কোস্টো সার্ভাইকাল কাণ্ড, অনুপস্থ সার্ভাইকাল কাণ্ড, অন্তস্থ মেমারি কাণ্ড, মানে 4টা তুমি কাণ্ড দিয়েই পাইলা। ঠিক আছে, আচ্ছা এই যে মেমারি কথাটা যে বললাম, ঠিক আছে, এটাও একটু লিখে রাখো। এই জিনিস দিয়ে, এই মেমারি বা মেমালি যাই বলে না, এটা দিয়ে আসলে স্তন্য বুঝায়। ঠিক আছে, স্তন্য গ্রন্থি বুঝায়, স্তন্য বানান কি হইলো? ঠিক আছে, তাহলে মনে রাখো এই আজকে কয়েকটা ওয়ার্ডই বললাম, লিঙ্গু গ্লোসো, এটা দিয়ে জিহ্বা বুঝায়, মেমারি কথাটা দিয়ে সবসময় স্তন্য বুঝায়। ঠিক আছে, স্তন্য গ্রন্থির আরেক নাম হইতেছে মেমারি গ্ল্যান্ড। ঠিক আছে, মেমোরি গ্ল্যান্ড কিন্তু আবার বানায় দিও না। ঠিক আছে, মেমারি গ্ল্যান্ড এগুলা তোমরা যদি মেডিকেলে পড়ো, ওইখানে গিয়ে ইন ডিটেলস মেমারি গ্ল্যান্ড পড়তে হয়। তাহলে ওইটার সাথে মিলাই, যেহেতু তুমি এই রিলেটেড অংশই পড়তেছো, এই কারণে ওইটাকে অন্তস্থ মেমারি কাণ্ড, আর জাস্ট একটা নাম যেটা এই 4টার সাথে আর মিলবে না, দেখো 4টার নামে কাণ্ড ছিল, মনে রাখা যায়। এটা জাস্ট হবে হলো ভার্টিব্রাল ধমনী। ঠিক আছে, খালি ভার্টিব্রাল ধমনী, এবং এই ভার্টিব্রাল ধমনীটা কিন্তু তোমার থোরাসিক ধমনী, থোরাসিক কশেরুকা বা তোমার লাম্বার কশেরুকা, ওগুলাতে কিন্তু কি করবে না, রক্ত দিবে না। এইটার পাশ দিয়ে অবশ্যই একটু লিখে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা দেয় অবজেক্টিভে দেয়, সব পড়ে যাচ্ছে। ভার্টিব্রাল ধমনী কোন দিক দেওয়া যায়? ভার্টিব্রাল ধমনী সব সময় হইতেছে সার্ভাইকাল ধমনী, সার্ভাইকাল কশেরুকাগুলো যে থাকে, সার্ভাইকাল কশেরুকার যে ট্রান্সভার্স প্রসেস থাকে, ট্রান্সভার্স প্রসেস আমি ছোট করে লিখলাম, মনে আছে ট্রান্সভার্স প্রসেসের কথা? আই থিংক মনে থাকার কথা। এরকম ছিল হচ্ছে এইটা, তার এইখান থেকে এরকম করে 2টা বের হয়, আর এইখান থেকে একটা বের হয়, যেটাকে এইটাকে আমরা বলছিলাম ট্রান্সভার্স প্রসেস, এই অংশটাকে বলছিলাম স্পাইনাস প্রসেস। ঠিক না? ট্রান্সভার্স প্রসেসে মাঝে মাঝে ফোরামেন থাকে, ছিদ্র থাকে। ঠিক আছে, তো সার্ভাইকাল কশেরুকা ট্রান্সভার্স প্রসেসের
ট্রান্সভার্স ফোরামেন দিয়ে কি করে উড়া যায়, ঠিক আছে? ফোরামেন দিয়ে অক্সিজেন নিয়ে যায়। কথাটা পুরাটা লিখে রাখবা, আমি লিখলাম এই কারণে এই লাইনটা আসে পরীক্ষাতে। তোমাকে বলবে ভার্টিক্যাল ধমনী কোথায় রক্ত দেয়? ভার্টিক্যাল ধমনী হচ্ছে সার্ভাইকাল কশেরুকার ট্রান্সভার্স ফোরামেন দিয়ে রক্ত দেয়, ঠিক আছে? এই যে এই ফুটাটা দিয়ে তোমার এই ধমনীগুলা যায়, ঠিক আছে? তাহলে এই পুরাটা গেল তোমার, জাস্ট এই পুরা কি বলে আর্চ অফ অ্যাওর্টার একদম ইন ডিটেইলস, এর চেয়ে বেশি আর কিচ্ছু লাগবে না। আমি একদম সব বলছি, শুধু বাকি রয়ে গেল হচ্ছে তোমার ডিসেন্ডিংটা, ঠিক আছে? তো আমাদের গত ক্লাসেও লসিকার কিছু অংশ বাকি রয়ে গেছিল, আর আজকে ডিসেন্ডিংটা আর বলবো না, বলতে গেলে আসলে অনেক হয়ে যাবে, ঠিক আছে? যতখানি বলছি অতটুকু অবশ্যই খুব ভালো মতো করো। আর এটার ছবিটা আমি পাঠাই দিব, সুন্দর মতো করা আছে, আমি গ্রুপে দিয়ে দিব ছবি, ওইটা দেখে অবশ্যই পড়ে ফেলবা। আর নেক্সট ক্লাস আমি নিব হচ্ছে আবার শনিবার দিন, ঠিক আছে? কালকে আর ক্লাস নিব না। আরে ম্যাডাম পাগল হয়ে যাবো, আমি আর নিব না। হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কশেরুকা ম্যাডাম, হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কশেরুকা, অনেক কিছু ভিতর দিয়ে অনেক কিছু গেছে, ঠিক আছে? আচ্ছা একটু কত এতটুকু বুঝছো না পড়া, একটু আমি নিজের একটু স্যাটিসফ্যাকশনের জন্য, প্লিজ আমার স্যাটিসফ্যাকশনের জন্য, যারা এই যে 20 জনই ছিলা ক্লাস করলাম, ঠিক আছে? এই যাই বললাম 2টা শাখা পর্যন্ত ডিসেন্ডিং বলি নাই, এতটুকু বুঝছো? একদম সত্যি কথা বলবা, বুঝছো? আলহামদুলিল্লাহ, শান্তি, বুঝতে পারলে জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। এগুলো আসলে বোঝা যায় না, বুঝছো? অনেক কঠিন জিনিস। জি ম্যাম বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা জি ম্যাম, আচ্ছা তো একটু হলেও তো ভালো মতো বুঝছো। এখন যখন তুমি নিজে আবার নোট করে সুন্দর করে পড়বা, আমি এটা নোট দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, আমি যেটা নোট করছি হুবহু ওই নোটটা তুইলা দিয়ে দিব। তো সুন্দর মতো পড়া ফেলো। নেক্সট ক্লাসে লসিকার যতটুকু অংশ বাকি ছিল আর এই ডিসেন্ডিংটা দিয়ে আমরা মেইনলি নেক্সট দিন আমরা শিরাতন্ত্র পড়বো, ঠিক আছে? শিরাতন্ত্র এত জটিল না, শিরাতন্ত্র জাস্ট কয়েকটা নাম দিয়ে আমরা শিরাতন্ত্র শেষ করে দেব। নেক্সট ক্লাস শনিবার দিনই 7টা বাজে, ঠিক আছে? তো আপাতত আজকে একটা চেঞ্জ হয়ে গেছে, পার্টটুকু পাই নাই, সব পার্টি পাবা, সবই তো থাকবে, ঠিক আছে? তাহলে আজকে খোদা হাফেজ, নেক্সট আবার পরে দেখা হবে শনিবার দিন 7টায়। সবাই যারা যারা ক্লাস করছো অবশ্যই শনিবার দিন 7টায় ক্লাস করো, ঠিক আছে? খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।